হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের আগের দিন আমি বুঝিয়েছিলাম রূপনারায়ণের কুলে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর আজ আমি তোমাদের সামনে আলোচনা করব মহুয়ার দেশ নাগরিক কবি সমর সেনের লেখা। আগের দিনের ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে জানাবে যে তোমাদের কেমন লাগলো। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আগে বলে রাখি, আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য একটা সুখবর রয়েছে, সেটা হলো সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে পাঠ দান করা হচ্ছে অনলাইনের মাধ্যমে। শুধু বাংলা নয়, অন্যান্য সাবজেক্টের সুবিধাও কিন্তু এখানে আছে। তাই দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হও। আমাদের কোচিং সেন্টারের যোগাযোগ নম্বর 6295916282, আরেকটি নাম্বার 7076398606। যেহেতু সামনেই পরীক্ষা, তাই দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সাথে তোমরা যুক্ত হয়ে যাও। আর তোমাদের পাঠ্য বইয়ে যতগুলো রয়েছে অধ্যায়, কবিতা, গল্প, তারপর নাটক, প্রবন্ধ, যা কিছুই আছে না, সব কটা কিন্তু তোমাদের ঠিক এইভাবেই বিস্তারিত আলোচনা করে ভিডিওর মাধ্যমে দেয়া হবে। এবং উন্নত পরিমাণে যে নোটস গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমি তোমাদের পড়াবো মহুয়ার দেশ। মহুয়ার দেশটা কোথায়? মহুয়ার দেশটা হচ্ছে সাঁওতাল পরগনায়। আমরা দেখে থাকি যে সাঁওতাল পরগনায় মহুয়ার দেশ রয়েছে। এবং সমর সেন কেন এই কবিতার নাম মহুয়ার দেশ রেখেছে, সেটা কবিতাটা যখন আমরা পাঠ করা শুরু করব তখনই জানতে পারবো যে কেন তিনি এরকম নামকরণ করেছেন। সমর সেনকে নাগরিক কবি বলা হয়। তার যে কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে সেটা হলো কয়েকটি কবিতা। কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। এই কবিতাতে দুটো স্তবক রয়েছে। একটা হচ্ছে প্রথমে যে 1 নম্বরের স্তবকটা রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমর সেনের স্বপ্ন বিলাস। এবং দ্বিতীয় যে স্তবক রয়েছে সেখানে দেখছি প্রথম স্তবকে তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন তার ভঙ্গ হয়ে যাচ্ছে দ্বিতীয় স্তবকে। তাহলে স্বপ্ন ভঙ্গ রয়েছে দ্বিতীয় স্তবকে। আগে চলো আমরা দেখিনি খুব সাধারণভাবে প্রথম স্তবকের প্রত্যেকটা লাইনের বর্ণনা এবং তার অর্থ। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। কবি বলছে, শহরের মধ্যে কোনো এক নদীর ধারে যখন কবি মধ্য গগনে থাকা সূর্য অস্ত যায়, সারাদিনের ক্লান্তি মিটিয়ে সূর্য যখন বিদায় নেয়, তখন শহরেরই কোনো এক নদীর ধারে সেই দৃশ্য উপভোগ করছেন। অর্থাৎ অস্ত যাওয়ার যে সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্য, সেটা তিনি অনুভব করছেন। যেন মনে হচ্ছে দেখে জলের ওপর দিয়ে একটা সোনার উজ্জ্বল আলোর স্তম্ভ, স্তম্ভ বলতে এখানে তোমরা খুঁটি ধরে নিতে পারো, আলোর স্তম্ভ তৈরি করে দিয়েছে কে? জলের উপর আলোর স্তম্ভ তৈরি করে দিয়েছে সেই সূর্য। সূর্যকে এখানে অলস বলা হয়েছে কারণ মধ্য গগনে সারাদিন থাকার পর সূর্য ক্লান্ত হয়ে গেছে তাই। তাহলে কবি দেখতে পাচ্ছেন যে সন্ধে কোনো এক সন্ধেবেলা মাঝামাঝি যখন তিনি গিয়ে দাঁড়ান, সূর্যের অস্ত যাওয়া দেখেন, তখন সেখানে সূর্য কি করছে? এঁকে দিচ্ছে গলিত সোনার মতন আলোর স্তম্ভ। আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, সেটা দেখে যেন মনে হয় জলের স্রোতে আগুন ধরিয়ে দিয়েছে কেউ। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। কবি বলছে, যখন আমি এই দৃশ্য অনুভব করি মন দিয়ে, এই উজ্জ্বল নিস্তব্ধতার মধ্য দিয়ে পুরোপুরি ভাবে যখন আমি মুগ্ধ হয়ে যাই প্রকৃতির এই লীলায়, তখনই কিন্তু দেখতে পাই যে একটা খারাপ দূষণ, খারাপ একটা হাওয়া প্রবেশ করছে, মনে হচ্ছে যেন গ্রাস করে নিচ্ছে এই শহরটাকে। বাধা সৃষ্টি হচ্ছে কবির প্রকৃতির রূপময় সৌন্দর্য উপভোগ করতে। তাই বলছেন,
ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস। বঙ্কিম কথার অর্থ হচ্ছে বাঁকা বা খারাপ। আমরা জানি শহরে দূষণটা বেশি হয়, বিভিন্ন ধরনের কলকারখানা যানবাহনের যে দূষণ রয়েছে সেই দূষণ যেন গ্রাস করে নিচ্ছে শহরকে, এবং এর দ্বারা আমাদের সমর সেন যে সূর্যের অস্ত যাওয়া যে দৃশ্য উপভোগ করছেন সেটাতে বাধা সৃষ্টি করছে এই ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস। আর এই ধোয়ার বঙ্কিম নিঃশ্বাসকে তুলনা করা হয়েছে শীতে যেমন কোনো একটা খারাপ দুঃস্বপ্ন দেখে আমরা জেগে উঠি, ঘেমে উঠি, ঠিক সেরকম একটা দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করা হয়েছে এই ধোয়ার বঙ্কিম নিঃশ্বাসকে। অনেক অনেক দূরে আছে মেঘমহুয়ার মহুয়ার দেশ, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। এরকম একটা সময়ে কবির মাথায় আসছে যে অনেকটা দূরে, এই শহর থেকে একটুখানি ছিটকে গেলে একটু দূরেই রয়েছে মেঘমদির মহুয়ার দেশ। মদির মানে হচ্ছে মাদকতা, অর্থাৎ এখানে রয়েছে দীর্ঘ রহস্য। মনে হবে প্রকৃতি যেন কোনো রহস্য এখানে আবিষ্কার করে রেখেছে। চারিদিকে দেবদারু গাছ রয়েছে, তার ছায়া পড়ছে, এখানে কোনো দূষণ থাকবে না, এখানে আমি পুরোপুরি ভাবে নিজেকে তুলে ধরতে পারবো, মেলে ধরতে পারবো, প্রকৃতিকে অনুভব করতে পারবো। এখানে কোনো দূষণ নেই, কোনো কলকারখানা নেই, যেখানে রয়েছে দেবদারুর দীর্ঘ রহস্য এবং রয়েছে মহুয়া ফুলের মাদকতা, যার মধ্য দিয়ে কবির সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যাবে। এরকম একটা ভাবনা চিন্তা ছিল হচ্ছে সমর সেনের মনে, যে তিনি হয়তো যদি এই নগরের ক্লান্তি দূর করে মহুয়ার দেশে গিয়ে পৌঁছন, তাহলে সেখানে তিনি অনেকটাই আরাম পাবেন, এবং চারিদিকে যে দীর্ঘ রহস্য রয়েছে সেই দীর্ঘ রহস্যের মধ্যে প্রকৃতির লীলার, প্রকৃতির মধ্যে দূর থেকে শোনা যাবে সমুদ্রের দীর্ঘ নিঃশ্বাস, এবং তার তার যে নিঃসঙ্গতা, সেই নিঃসঙ্গতাকে, সেই আওয়াজ, সেই সমুদ্রের দীর্ঘশ্বাস কিন্তু আলোড়িত করবে। এরকম ভাবনা চিন্তার মধ্যে তিনি ভাবছেন যে শহরে যে হাঁফিয়ে উঠেছে কবি, শহরে যে তিনি ক্লান্তিটা তার দূর হচ্ছে না, সেটা মহুয়ার দেশে গেলে হয়তো সেই ক্লান্তিটা দূর হবে, এবং তিনি চাইছেন আমার ক্লান্তিতে ঝরে পড়বে যখন মহুয়ার ফুল, তখন আমার মধ্যে সেই মহুয়ার গন্ধ নেমে আসুক, আমার সমস্ত ক্লান্তি দূর হোক। তো প্রথম স্তবকে আমরা দেখতে পাচ্ছি যে কবি সম্পূর্ণভাবে প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমাদের সামনে তুলে ধরেছেন। প্রথম দিকে দেখা যাচ্ছে শহরের দূষণের কথা তিনি বলেছেন আমাদের সামনে, এবং সেখান থেকে তিনি একটুখানি দূরে গিয়ে, অর্থাৎ মেঘমদির মহুয়ার দেশে হারিয়ে যেতে চেয়েছেন। সেখানকার যে মাদকতা, সেই মাদকতায় তিনি ডুবে যেতে চেয়েছেন, এবং সম্পূর্ণভাবে দূষণ মুক্ত হতে চেয়েছেন। তো এরপর আমরা দেখতে পাই যে কবি আর শহরে থাকতেই চাইছে না, তিনি কোথায় যেতে চাইছেন, তিনি মহুয়ার দেশে যেতে চাইছেন। তো সন্ধ্যাকালীন এই সূর্য অস্ত যাওয়ার যে একটা বর্ণনা, সেটা তিনি প্রথম স্তবকে দিয়েছেন খুব সুন্দরভাবে। আর আমি আগেই বললাম যে মহুয়ার দেশ কবিতাতে কিন্তু মহুয়ার দেশ বলতে এখানে সাঁওতালদের দেশের কথা বলা হয়েছে, এবং মহুয়ার যে ফুল, যেটা তিনি বলেছেন মহুয়ার ফুল আমার মধ্যে ঝরুক, আমার সমস্ত ক্লান্তি দূর হোক, এখানে মহুয়ার ফুল বলতে কিন্তু এই ফুলের যে গাছটা রয়েছে সেখান থেকে কিন্তু মদ তৈরি হয় আমরা জানি। তো সেখান থেকে মহুয়ার ফুলের গন্ধ, তার বিশ্বাস যে সেই ক্লান্তিকে দূর করবে, অর্থাৎ সম্পূর্ণভাবে শহরের যে দূষণ, শহরের যে যান্ত্রিকতা, সেখান থেকে তিনি দূরে যেতে চাইছেন। এবার দ্বিতীয় স্তবকে তিনি ভাবছেন যে মহুয়ার দেশে তো চলে এলাম, তাহলে এবার মহুয়ার দেশের কি পরিস্থিতি, আমি যেরকমটা ভেবেছিলাম স্বপ্নে সেটাই কি রয়েছে নাকি অন্য কিছু, তাহলে চলো দ্বিতীয় স্তবকে যাওয়া যাক। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। তাহলে দেখো, কবি ভেবেছিল মহুয়ার দেশে এসে হয়তো সে শান্তি পাবে, তার ক্লান্তি দূর হবে, কিন্তু তিনি সেখানে এসে দেখলেন যে যন্ত্র সেখানেও থাবা মেরেছে, অর্থাৎ সেখানেও কলকারখানা তৈরি হয়ে গেছে, কয়লার খনি রয়েছে, সেখান থেকে কয়লার খনির আওয়াজ বের হয়, অর্থাৎ যান্ত্রিকতার যে একটা গ্রাস, সেটা কিন্তু চারিদিকেই ছড়িয়ে পড়েছে। যন্ত্রের কবল থেকে কিন্তু এই মহুয়ার দেশও বাঁচেনি। তাই বলছে এখানে এসে কবি যে এখানেও অসহ্য, এই ঘন অন্ধকারের মধ্যে মাঝে মাঝে শোনা যায় রাত্রেবেলা কয়লা খনির শব্দ। আর শিশির ভেজা সবুজ সকালে, আর যখন ভোর হয়, সেই শিশির ভেজা সকালে ভেজা ঘাসের উপর দিয়ে সেই সব ক্লান্ত মানুষেরা বাড়ি ফেরে, যারা সারাটা রাত অক্লান্ত পরিশ্রম করেছে, বিনিদ্র যাপন করেছে, তারা কষ্ট করে সারাটা রাত কয়লা খনিতে কাজ করেছে, এবং সকালবেলা ধুলো মাখা শরীর নিয়ে, মুখ নিয়ে তারা কিন্তু বাড়ির দিকে এগোচ্ছে। এই চিত্রটা যখন কবি দেখছে, তখন কিন্তু মহুয়ার দেশের কবির যে স্বপ্ন, সেটা কিন্তু পূর্ণ হচ্ছে না, বরং এখানে স্বপ্নটা ভঙ্গ হয়ে যাচ্ছে। কারণ তিনি চেয়েছিলেন যে সেখানে গিয়ে তার কি হবে, সেখানে গিয়ে কোনো যন্ত্র থাকবে না, কোনো দূষণ থাকবে না, কিন্তু মহুয়ার দেশে কিন্তু ঠিক উল্টোটা হয়েছে, মহুয়ার দেশেও যন্ত্র থাবা মেরেছে।
আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। এখানে কোন কোন মানুষগুলোর শরীরে ধুলোর কলঙ্কর কথা বলা হয়েছে? সেই সব অবসন্ন মানুষগুলো যারা সারাটা রাত বিনিদ্র যাপন করে কিন্তু কয়লা খনিতে কাজ করেছে। রাত জাগা মানুষেরা কিন্তু কয়লা খনিতে কাজ করে। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। ঘুমহীন বলা হয়েছে এই কারণে যে তারা সারা রাত ঘুমায়নি, এবং তারা যখন আসছে, বাড়ির দিকে ফিরে যাচ্ছে সেই সবুজ সুন্দর শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে, তাদেরকে কোথাও কোনো না কোনো ভাবে দেখে মনে হচ্ছে তারা যেন কোনো একটা দুঃস্বপ্ন ঘিরে আছে তাদের মনকে। তারা যেন কোনো না কোনো ভাবে শান্তি নেই তাদের মনে। কারণ আমরা জানি যারা কয়লা খনিতে বা এরকম কোনো কলকারখানায় কাজ করে, তারা সবসময় না একটা দুঃস্বপ্নের মধ্যেই থাকে। অর্থাৎ তারা হয়তো ভাবে যে কর্ম অনিশ্চয়তা নিয়ে তাদের মধ্যে একটা সবসময় চিন্তা দেখা যায় যে আজকে আছে এই কাজটা, কালকে নাও থাকতে পারে, কখনো হয়তো কয়লা খনিতে তালা পড়ে যেতে পারে। আর যে কোনো কর্মের একটা অনিশ্চয়তা কিন্তু তাদের মধ্যে কাজ করে। তাই বলা হয়েছে যে ক্লান্ত শরীর তাদের, একে তো তাদের ক্লান্ত শরীর, সারাটা রাত তারা জেগে কাজ করেছে, তার উপরে আবার তাদের মধ্যে মনে হচ্ছে যেন কোথাও একটা দুঃস্বপ্ন রয়েছে, তারা অশান্তিতে ভুগছে। তাহলে প্রথম স্তবক এবং দ্বিতীয় স্তবকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম স্তবকে কবির স্বপ্ন যে বিলাস সেটা, এবং দ্বিতীয় স্তবকে তার স্বপ্ন ভঙ্গ হচ্ছে। পুরো কবিতাটার মধ্য দিয়ে আমরা বিষয়বস্তু জানার পর যেটা বুঝতে পারছি আর কি, যে কবি শহরে আর থাকতে চাইছিলেন না, তিনি মহুয়ার দেশে যেতে চাইছেন। কিন্তু মহুয়ার দেশে গিয়েও তিনি দেখছেন যে সেখানকার সৌন্দর্য, সেখানকার মাদকতা নষ্ট হয়ে গেছে যন্ত্রের প্রকোপে। ঠিক আছে, সেখানেও যান্ত্রিকতা কিন্তু এসে ধরা দিয়েছে। তাহলে এই কবিতাটি হচ্ছে সমর সেন লিখেছেন, এবং খুব সুন্দরভাবে তিনি এই কবিতাটাকে তুলে ধরেছেন আমাদের সামনে। আমার এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যারা যারা আমার ভিডিও দেখছো তাদের কেমন লাগছে আমার ভিডিও সেটা কিন্তু যদি ভালো লেগে থাকে, যদি তোমরা উপকৃত হও, তাহলে অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে, এবং আমাদের ক্লাসের যে সুবিধাগুলো রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে সেটাও তোমরা জানাবে, এবং খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাও। নোটস গুলো সম্পূর্ণ তোমরা ফ্রিতে পাবে, তা নিয়ে কোনো চিন্তা নেই। শুধু বাংলা নয়, আরো অন্যান্য সাবজেক্টের টিচারও কিন্তু তোমাদের জন্য রয়েছে। তাহলে চলো আজকে এত পর্যন্তই, দেখা হচ্ছে ঠিক এরকমই আর একটা বিষয় নিয়ে পরের দিন। সেটাও বিস্তারিত ভাবে তোমাদের সামনে আলোচনা করব। আর যারা এখনো রূপনারায়ণের কুলে আলোচনাটা দেখোনি আমার, তারা খুব তাড়াতাড়ি আলোচনাটা দেখো, এবং ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের আরো ভালোভাবে কাজ করতে প্রেরণা যোগায়। তো আজকে এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, এবং অবশ্যই আরেকটা কথা বলতে ভুলে গেছি তোমাদের, সেটা হচ্ছে আমাদের যে চ্যানেল রয়েছে স্কুল স্টাডি, সেখানে কিন্তু তোমরা কি করতে পারো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে তাহলে এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।